প্রায় ৩০ মিনিট যাবৎ সদ্য বিবাহিত স্ত্রীর উদ্দেশ্যে অনবরত একটি বাণী ছুড়ছে আকাশ নাওয়ান। তোমার নাম কি? কিন্তু দুঃখের বিষয় মেয়েটি একটি টু শব্দও করেনি এখনো পর্যন্ত। আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে আছে বিছানার কোণায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মেয়েটির পানে। কপালে বিরক্ত রেখা। সময়ের পাল্লা যাতে বাড়ে, আকাশের বিরক্তিকর মাত্রা তত বাড়ে। আকাশ সহজে রেগে যায় না, তবে রেগে গেলে কখন কী করে বসে নিজেই বুঝতে পারে না। আকাশ নাওয়ান, বয়স ২৯, যার ঘন কালো ভুরু, সোজা নাক, দুগাল ভর্তি মাঝারি দাড়ি, যা চাপদাড়ির চেয়েও কিছুটা বড়। গায়ের রং উজ্জ্বল ফর্সা, হাইট ৬ ফুট। শক্ত চিবুকে সহজে হাসি ফোটে না আকাশের। প্রয়োজন ছাড়া তার মুখ থেকে কথাও শোনা যায় না। আকাশ নাওয়ান ঢাকা ভার্সিটির অর্থনীতি নিয়ে অনার্স মাস্টার্স শেষে জার্মানি থেকে পিএইচডি করে বাংলাদেশে ফিরছে গত ২ মাস আগে। বাংলাদেশে ফিরে তার বাবা সৈফুদ্দিন নওয়ানের ব্যবসায় নিজেকে নিয়োজিত করেছে। আপাতত আকাশের বেশি রাখছে তার অনাকাঙ্ক্ষিত বিয়ের জন্য। বেশ কয়েক মাস হলো আসমানি নওয়ান মাঝে মাঝে একটি গ্রামে যেতেন। এবার তার মা তাকে কিছু না জানিয়ে হঠাৎ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল, আকাশের বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না। মেয়েটির সঙ্গে কথা বলা প্রয়োজন, কিন্তু ওই তো কথাই বলছে না। 90% সময় ঠান্ডা মেজাজের মানুষ 10% সময়ের জন্য রেগে যায়। সে রাগের ফল হয়তো মোটেও ভালো না, যার প্রমাণ মাত্র ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। আকাশ লাশবার দাঁত কিরমির করে মেয়েটির উদ্দেশ্যে প্রশ্ন সুরে, তোমার নাম কি? সাথে বলে, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। বরাবরের মতো মেয়েটির থেকে উত্তর না পেয়ে আকাশ হতাশ হয়, রেগে ভোম হয়ে যায়। রাগ কন্ট্রোল করতে না পারে পুরুষালী শক্ত হাতে মেয়েটির ডান গালে সপাটে এক থাপ্পড় মেরে দেয়। মেয়েটি মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বিয়ের প্রথম রাতে স্বামীর পাশে বসে স্বামীর মুখ থেকে দুটো মিষ্টি কথা তো নয়, ভরসা দেওয়ার মতো দুটো কথা শোনার কোনো মেয়ের ইচ্ছে থাকে না, কিন্তু সন্ধ্যার কপালে তো তা জুটল না। মেয়েটি মেঝেতে উপুর হয়ে পড়ে যায়। চোখের কোণে জলকণা জমেছে। আকাশ রাগান্বিত স্বরে বলে, আমার বউ হওয়ার যোগ্যতা তোমার নেই। আমার মা তোমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল, আর তোমরা আমার সরল সরল মাকে গুটি বানিয়ে বড়লোক বাড়িতে ঢুকে পড়লে। আমার স্ট্যাটাস সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? যত সব রাবিশের দল। কথাগুলো বলে আকাশ ঘরের দরজা খুলে হনন করে বাইরে বেরিয়ে যায়। আকাশের কথাগুলো শুনে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। ধীরে ধীরে উঠে বসে অসহায় ভরা দৃষ্টিতে খোলা দরজার পানে রাখে। দু হাঁটু জমা করে বুকের সাথে ঠেকিয়ে মলিন মুখে ছলছল দৃষ্টিতে চেয়ে থাকে। যারা সৎ মায়ের অত্যাচার সহ্য করে, তারা কোনো এক অনিচ্ছায় অছিলায় সে বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও সুখের সন্ধান করে, সন্ধ্যা তাদেরই একজন। সে ভেবেছিল সৎ মায়ের ঘর থেকে বেরিয়ে সে মুক্তি পাবে, কিন্তু তার কপালে এত ভালো নয়। তার কপালে সুখ আসবে কীভাবে? যাদের কপাল ভালো তাদেরই সুখের দেখার ঠিক নেই। লোকটি তাকে লোভী বলে গেল কেন? সে বিয়ের সম্মতি দিলেও এনার মাকে কিছু বলেনি সন্ধ্যা। কীভাবে সে বিয়ে হয়েছে সে ঠিক কিছুই জানে না। 18 বছরের মেয়ে সন্ধ্যা, উজ্জ্বল শ্যামলা গায়ের গড়ন, দেখতে পরীর মতো সুন্দরী না হলে মুখে অজস্র মায়া নিয়ে জন্মেছে। সুনিপুণ ছোট্ট নাক, গালে দুপাশে হালকা ডিম্বাকৃতি গড়ন, হাইট 5 ফুট 3 ইঞ্চি। ঘন চোখের পাতা ভেদ করে নোনা জল গড়িয়ে পড়েছে। পরনে একটা সাদামাটা লাল শাড়ি, মাথায় টানা আঁচল হেলে কাঁধে পড়ে যায়। সন্ধ্যা দুহাত হাঁটুর উপর উপর নিচ করে রেখে ডান গাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। বদ্ধ চোখের পাতা বেয়ে অনবরত গড়িয়ে পড়া পানিতে গাল ভিজে যায়। বেশ অনেকক্ষণ এভাবে বসে থাকলো। এরপর দু হাতে চোখ মুখ মুছে নিয়ে মেঝে থেকে দাঁড়াতে গিয়ে আবারও ঠাস করে মেঝেতে বসে পড়ে। পায়ের ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। ডান পা সামনের দিকে কিছুটা বাড়িয়ে দিয়ে দেখলো ডান পায়ের উপরের অংশ বেশ অনেকটা জায়গা জুড়ে ফোসকা পড়েছে। সন্ধ্যার মনে পড়ল আজ সকালের কথা। বাড়ির মাটির চুলায় রান্না বসিয়েছিল সে। সৎ মা এক পাতিল গরম পানি চেয়েছিল। সন্ধ্যা ভাতের মার ফেলে তার মায়ের কাজটি করে দিতে চেয়েছিল। তার ভাবনা অনুযায়ী চুলা থেকে ভাতের পাতিলে নামিয়ে মার ফেলছিল। তখনই তার সৎ মা এসে সন্ধ্যার চুলের মুঠি ধরে বলে, তোর সাহস তো কম না, তুই আমার কথা না শুই না এইখানে বসে থাকিস, আমাকে পাত্তা দিস না, বসে বসে আমার অন্ন খাবি, আবার আমারই কথা না শুনে নবাবজাদি হয়ে বসে থাকবি। সন্ধ্যার হাত থেকে ভাতের পাতিল উল্টে পড়ে যায়। পড়ে তো পড়ে সব তার ডান পায়ের উপরে উল্টে পড়ে।
তার সৎ মা ব্যাপারটা লক্ষ্য করে আরও জোরে সন্ধ্যা চুলের মুঠি ধরে রেগে বলে, এতগুলো ভাত নষ্ট করলি কেন হারামজাদি? কামাই করিস, বসে বসে ভাত খেয়ে হচ্ছিল না, এখন এভাবে ফেলে দিয়ে নষ্ট করছিস? সন্ধ্যা তার দু হাতে তার চুল থেকে মায়ের হাত ছাড়াতে চায়। চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। গরম ভাত সহ ভাতের মার পায়ের উপর পড়ে যাওয়ায় সন্ধ্যার মনে হলো তার ডান পা ছিঁড়ে গেছে। জ্বলনের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়, পা অবশ হয়ে যায়। করুণ চোখে মায়ের দিকে চেয়ে থেকে ছাড়া না পেয়ে দু হাতে জমা করে অসহায় চোখে চেয়ে বোঝায় তাকে ছেড়ে দিতে, তার যে ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু তো সৎমা একটুও দয়া দেখেনি, বরং আরও কথা শোনাতে ব্যস্ত ছিল। সন্ধ্যার ছোট ভাই কান্নার আওয়াজ পেয়ে সন্ধ্যার চুলের গোছা ছেড়ে ভেতরে যায়। সন্ধ্যা দুহাত ভরা তার পা ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। এই পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবারও মাটির চুলায় ভাত বসায়, তার সৎমাকে পানি গরম করে দেয়, নয়তো আবার সে কি না কি করবে। কথাগুলো ভেবে সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। পায়ে আর মলম দেওয়া হয় না, সে তো বিলাসিতা। গরম কিছু পড়ায় সাথে সাথে পানিটুকু দিতে পারেনি। সময় নষ্ট করলে যে তার সৎমা আবারও তার দিকে তেড়ে আসবে। সব কাজ সেরে পুকুর পাড়ে গিয়ে বেশ অনেকক্ষণ পানিতে পা ডুবিয়েছিল, কিন্তু শুধু পানি কি আর কমে? বড়সড় ফোসকা পড়েছে পায়ের উপর। সন্ধ্যার মলিন মুখের পায়ের দিকে চেয়ে রইল। চোখের পানি বাদ মাঝে মাঝে ভেঙে যায়, কাঁদতে চায় না, তবুও কখন যে গাল বেয়ে গড়ে পড়ে। সন্ধ্যায় আহত পানি আর উঠল না। ঘরের এক কোণে বসে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দেয়। সারাদিন না খাওয়া, এখানে এসে একটুখানি খেয়েছিল, বেশি খেতে পারেনি। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। ক্লান্তিতে নুয়ে আসা চোখ জোড়া বুঝে নেয়। বদ্ধ চোখের পাতায় গর্ভধারিণী মায়ের মুখটা ভেসে আসে। অবাধ্য অশ্রু গড়িয়ে আবারও গাল ভিজে যায়। রাতের আধার ধীর গতিতে মিলিয়ে যায়, বাস চলছে তার গতিতে। তার গন্তব্য ঢাকা গফতালি থেকে বাগুড়ার সাতমাথা। বাসের মাঝ বরাবর সিটগুলোর মাঝের সিটে সৌম্য ঘুমিয়েছে। বাসের গতি ধীর হয়। হেলপারের বাসে কয়েকটা থাপ্পড় দিয়ে যাত্রীদের উদ্দেশ্যে আওয়াজ করে কিছু বাণী বলতে থাকে। অনেকের ঘুম ভেঙে যায়, সাথে সৌম্য হালকা ঘুম হয়। চোখ মুখ কুঁচকে নেয়, ধীরে ধীরে চোখ খুললে ঝুলছে বাস থেমে। আশেপাশে তাকিয়ে নিজের কাঙ্ক্ষিত জায়গা দেখে সিট থেকে উঠে দাঁড়ায়। বাসের সিটের উপর ব্যাগ রাখার তাক থেকে তার ব্যাগ নামিয়ে দ্রুত বাস থেকে নেমে যায়। এরপর একটি সিএনজি নিয়ে রওনা হয় গ্রামের উদ্দেশ্যে। গ্রামের নাম মিলনপাড়া। সৌম্যর পরনে একটি স্বল্প দামি অ্যাশ রঙের টি শার্ট, সাথে বেশ পুরনো একটি জিন্স, ঘাড়ে একটি ছোটোখাটো ব্যাগ যার ভেতরে সর্বোচ্চ 4 থেকে 5টা শার্ট প্যান্ট আছে। আর আছে তার ছোট বোন সন্ধ্যার জন্য একটি গোল জামা। টিউশনের টাকা পেয়ে সবার আগে তার বোনটার জন্য একটা জামা কিনেছে সৌম্য শেখ। বয়স 25, হাইট 5 ফুট 8 ইঞ্চি। ছোট বোনের মতো শ্যামলা গায়ের রং মূলত তারা দুই ভাই বোন মায়ের থেকে পেয়েছে। দুগালে কালো চাপদাড়ি। সৌম্য ঢাকা ভার্সিটিতে অ্যাকাউন্টেন্ট সাবজেক্ট নিয়ে পড়েছে। একটি ছোট্ট গ্রামে সৌম্যর বেড়ে ওঠা। তার সাথে ছিল তার বোন সন্ধ্যা। সন্ধ্যা সৌম্যর চেয়ে 60 বছর ছোট। গ্রামের ছেলেমেয়ে, বাবা দিনমজুর, অভাব অনটনে তাদের দিন কাটতো। মা দর্জির কাজ করতো। তাদের সংসার চলে যেত কোনো রকম। যখন সৌম্যর বয়স 17, সন্ধ্যার বয়স 10, তখন একদিন তার বাবা তাদের বাড়িতে একজন মহিলা আনেন, সাথে 9 বছরের একটি মেয়ে ছিল। মহিলাটি ছিল তার বাবার দ্বিতীয় স্ত্রী। তার মাকে বিয়ের পরে পরে তার বাবা আরেকটি বিয়ে করেছিল, কিন্তু কাউকে জানায়নি। সৌম্যর মা স্বামীর এই রূপ মেনে নিতে পারেনি। এক সপ্তাহের মাথায় ভদ্রমহিলা ঘুমের মাঝে মারা যান। আজ থেকে 8 বছর আগে তার মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। মা বেঁচে থাকতে সংসারে টাকার অভাবে তারা না খেতে পারলেও দুই ভাই বোন মায়ের কোলে মাথা রাখতো, আর মা তাদের মাথায় হাত বুলিয়ে দিত, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিত। কিন্তু মা মরে যাবার পর দুই ভাই বোন এই কঠিন দুনিয়া চিনছে। সুখ কী জিনিস এটাই হয়তো ভুলে গিয়েছে এই দুই ভাই বোন। তবে তারা দুজন যখন পাশাপাশি বসে, তখন একটুখানি সুখ এসে তাদের কাছে ধরা দেয়। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। তার বাবা 9 বছরের সে মেয়েকে সাথে করে এনেছিল। তার বয়স এখন 17, যার নাম সকাল। বছর 4 আগে তার একটি সৎ ভাই হয়েছে, যার নাম সায়ন। সৌম্য সকালের জন্য একটি জামা কিনেছে, সায়নের জন্য একটি গেঞ্জি। তবে সন্ধ্যার জন্য ভেতর থেকে আলাদা যত্ন চলে আসে। কিছু সৎ ভাই বোনেরা আপনদের মতোই হয়, তবে সকাল এমন নয়। সে পরদের চেয়ে বাজে বিহেভ করে, তবু সৌম্য
তার সৎ ভাই বোনকে ভালোবেসে মুখ ফিরিয়ে নেয় না। প্রায় 1.5 ঘন্টা সময়ের মাঝে সৌম্য তার গ্রামে পৌঁছে যায়। ধরনের আধার পেরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করে। সৌম্য সিএনজি থেকে নেমে বাড়ির পথ ধরে যাওয়ার পথে এক মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে নেয়। বাড়িতে পৌঁছাতে দেখলো উঠোনে তার সৎ মা বসে কাঁথা সেলাই করছে। সৌম্য এগিয়ে গিয়ে বললে, মা কেমন আছো? তার সৎ মা বিরক্ত কণ্ঠে বলে, আমি তোর মা কবে হইলাম? সৌম্য মলিন হয়। ভেতর থেকে তার বাবা বেরিয়ে এসে সৌম্য সালাম দেয়, আব্বা আসসালামু আলাইকুম। সৌম্যের বাবা সালামের উত্তর দেয়। সৌম্য কেমন আছো জিজ্ঞাসা করলে সে ছোট্ট করে বলে, ভালোই। সৌম্যর ভীষণ খারাপ লাগে। মা মারা গেলে বাবারাও পর হয়ে যায়। এই অভিজ্ঞতা তার আর সন্তান হয়েছে। সৌম্য আর কিছু বলল না। বাড়ির ভিতরে গিয়ে সরাসরি তার বোনের ঘরে যায়। টিনের ঘর। ঘরটির অবস্থা একদম ভালো না। টিনের কত জায়গায় যে ফুটো হয়েছে আল্লাহই জানে। এখানে তার বোনকে থাকতে দেওয়া হয়। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। তার একটু টাকা হলে তার বোনকে নিয়ে এখান থেকে চলে যাবে। ঘরে সন্ধ্যাকে না দেখে কয়েকবার ডাকলো। ভাবলো হয়তো ঘুম থেকে উঠে এদিক ওদিক গিয়েছে। সে তার বোনের ঘরে ফ্রেশ হয়ে নিল। সন্ধ্যা কোথায়? ও থাকলে তাকে এটা ওটা এগিয়ে দেয়। সময় বেশ অনেকক্ষণ বসে রইল সন্ধ্যার জন্য। এর মাঝে সকাল আর সায়নের জন্য আনা জামা গেঞ্জি দিয়ে এসেছে। সন্ধ্যাকে এখনো আসতে না দেখে সৌম্য ঘর থেকে বেরিয়ে এসে তার বাবাকে বলে, আব্বা আমার বোনু কোথায়? সৌম্যর বাবা সাথে সাথে বলে, নাই। সৌম্য অবাক হয়ে বলে, নাই মানে? সৎমা বলে ওঠে, মানে বেইচা দিছি, খালি বৈশা বৈশা চারটে গেলে ওরে রাইখাই কি করমন? সৌম্য চোখ মুখে অজস্র বিস্ময়। তার বোন বিক্রি হয়ে গেছে মানে? হঠাৎ রেগে চিৎকার বললে, আমার বোনুকে কি করছো তোমরা? কোথায় বিক্রি করেছো? বলো কোথায় আমার বোনু? সৌম্যর বাবা কোনো কথা বলে না। তার সৎমা রেগে বলে, এইটা তোর বাড়ি নয়, রাগ নিজের মধ্যে রাখ। সৌম্যর দুনিয়া ঘুরছে। ওর ওই ছোট্ট বোনটা ছাড়া আর কেউ আছে? এই মানুষ দুটো এত পাষাণ কেন? রেগে কিছু হবে না। অসহায় কণ্ঠে বলে, আমার বোনু কোথায় প্লিজ বলো। কারো কোনো রেসপন্স না পেয়ে সৌম্য দুহাত জমা করে ভারী গলায় বলে, দয়া করে বলো বনু কোথায়? আমি আমার বনুকে নিয়ে একেবারে চলে যাব এখান থেকে। আর কখনো তোমাদের বাড়িতে আসবো না। তোমার পায়ে ধরি, আমার বোনটার খোঁজ দাও তোমরা। ও আব্বা বলো আমার বনু কোথায়? আমরা আর আসবো না এখানে। কারো কথায় ফিরতে উত্তর না পেয়ে সৌম্য সকলের সামনে গিয়ে বলে, সকাল আমার বনু কোথায়? বল না সকাল। সকাল রাগ দেখে বলে, আমি কিভাবে জানবো? কথাটা বলে বাড়ির ভিতরে চলে যায়। সৌম্য ছোট্ট সায়নের সামনে হাঁটু মুড়ে বসে থাকে। ভাই তুই জানিস আমার বনু কোথায়? ছোট্ট সায়ন আদো আদো স্বরে বলে, বিগি বিয়া গেছি। সায়নের মা ঝট করে সায়নকে কোলে নিয়ে বকতে বকতে বাড়ির ভিতরে যায়। সৌম্যর মাথায় আকাশ ভেঙে পড়ে। বিয়ে হয়ে গেছে মানে? তার বোন কোথায় বিয়ে দিয়েছে? কোনো ভালো ঘরে যে বিয়ে দেবে না সৌম্য জানে। তার বোনকে এক নরক থেকে আর এক কোন নরকে পাঠালো। সৌম্য নিজের এত অসহায় লাগেনি কখনো। সকাল সকাল আসমানি নাওয়ান তার ঘর থেকে বেরিয়ে আসে। ছেলের দিকে এক নজর পড়লে দেখলো দরজা একদম পুরোপুরি খোলা। ভদ্রমহিলা এগিয়ে গিয়ে ঘরের ভেতরে নজর করলে দেখলো সন্ধ্যা বেডের পাশে দেওয়ালে পিঠ ঠেকে ঘুমিয়েছে। আসমানি নেওয়ান বিস্ময়ে চোখে তাকায়। দ্রুত ঘরের ভেতরে এসে আশেপাশে তাকিয়ে ছেলে আকাশকে খুঁজলে পায় না। এগিয়ে গিয়ে সন্ধ্যার পাশে বসে। মেয়েটির ঘাড় ডান দিকে হেলে গেছে। আসমনি নেওয়ান সন্ধ্যার গালে হাত রাখে। সন্ধ্যার ঘুম হালকা হয়। পিট পিট করে চোখ খুলে মেলে তাকায়। আসমনি নারায়ণকে দেখে সন্ধ্যা দ্রুত সোজা হয়। আসমনি নারায়ণ সন্ধ্যার ডান গালে নজর পড়লে অবাক হয়। মেয়েটি অনেক বেশি ফর্সা না হলে উজ্জ্বল শ্যামলা। গালে দাগ আবছা বুঝতে পারলেন তিনি। অবাক হয়ে সন্ধ্যার মুখের দিকে তাকালেন। সন্ধ্যার জোরপোক্ত একটু হাসলো। আসমনি নেওয়ান সন্ধ্যার গালে হাত দিয়ে বলেন, আকাশ তোরে মারছে মা? সন্ধ্যা অসহায় চোখে চেয়ে রইল তার শাশুড়ির দিকে। আসমনি নেওয়ান সন্ধ্যাকে জড়িয়ে ধরল। তার ভীষণ খারাপ লাগছে। আকাশ এত রেগে গিয়েছে যে মেয়েটিকে থাপ্পড় মেরেছে। পায়ের দিকে নজর পড়লে দেখতে পায় পায়ে বেশ বড় একটা ফোসকা। যা বোঝার বুঝলো। সন্ধ্যাকে ধরে ধরে উঠিয়ে বেডের উপর বসলো। এরপর মলম মেলে সন্ধ্যার পায়ে দিতে নিলে সন্ধ্যা তার শাশুড়িকে বাদ সাজে। আসমনি নেওয়ান সন্ধ্যার বাদ মানলেন না। নিজেই সন্ধ্যার পায়ে মলম লাগিয়ে দিলেন। গতকাল খেয়াল করেনি এটা, নয়তো তখনই এটা দিত। ব্যাগ থেকে একটা সুতি শাড়ি বের করে দিয়ে বললেন, এই শাড়িটা পইরা নে মা, আকাশের লগে আমার বোঝাপড়া আছে। একটু থেমে বলে, ওয়া কি রাইতে বাহির হইয়া গেল। সন্ধ্যা মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি দিলে আসমনি নেওয়ান সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, ওয়াও, আজ আমি বাড়ি আসলে খবর আছে ওর।
তুই জামা শাড়ি পাল্টায় নে। সন্ধ্যা মাথা নেড়ে বেড থেকে নেমে ধীরে ধীরে আস ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। আসমানি নেওয়ান দীর্ঘশ্বাস ফেলে। সৌম্য সন্ধ্যার খোঁজ সেই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিল। গ্রামের কতজনকে জিজ্ঞাসা করছে, কেউ সন্ধ্যার কথা বলতে পারে না। কয়েকজন শুধু বলছে তাদের বাড়ির সামনে একটি বড় কার আসছিল, যেতে দেখছিল। দিন গড়িয়ে বিকেল। সৌম্যের শরীরে শক্তি নেই, গত রাত থেকে খাওয়া দাওয়া নেই। আর সারাদিন রোদে রোদে ঘুরে ঘুরে নাজেহাল অবস্থা। আর মনে, সে তো বেহাল। একটি মাঠের কোণে পা ছড়িয়ে বসলো সৌম্য। ডান হাতে কপালে ঘাম মুছে ছিটকে ফেল। আবার কোথায় খুঁজবে তার বোনকে? এই পাষাণ মানুষ দুটো তার বোনের খোঁজ দিবে না সৌম্য বেশ জানে। তার বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছা করছে। আকাশের দিকে তাকিয়ে বুঝলো সন্ধ্যা ঝাপসা। বাড়ি আসলে সন্ধ্যা যখন থাকুক দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরত। সৌম্য সন্ধ্যার গাল টেনে দিত। সন্ধ্যা খাবার এনে সৌম্যর সামনে দিয়ে ভাইয়ের সামনে বসে থাকতো। খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সন্ধ্যা উঠত না ভাইয়ের পাশ থেকে। সৌম্য শহরে চলে আসলে সন্ধ্যা নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। সৌম্য তার বোনকে জড়িয়ে ধরে বলতো, আর কয়েক মাস বনু, এরপর আমি তোকে নিয়ে যাব। সৌম্যর দিন খুব কষ্টে কাটে। তার তো চাঁদ কপাল নয়, লাস্ট কবে বাড়ি থেকে 2 টাকা নিয়েছে তার মনে পড়ে না। টিউশনি করে ঢাকা শহরে নিজের খরচ চালায়। আর একটু একটু করে টাকা জমায় সন্ধ্যার জন্য। এই নরক থেকে তার বোনকে নিয়ে যাবে বলে কত কষ্ট করছে। কখনো তো 3 বেলা খায় না। এই যে কাপড় ও ঠিকঠাক কেনা হয় না, কত পুরনো পুরনো কাপড় ব্যবহার করে। আর 2 মাসের মাথায় সে সন্ধ্যাকে নিয়ে যেত ঢাকায়। সন্ধ্যা ক্লাস 10 পড়ছে, এরপর আর পড়েনি। এইটুকু সৌম্য খুব জোর করে পড়েছে। তার বাবা আর সৎমা পড়তে দেয়নি। সে জানে তার বোনকে দিয়ে এই বাড়ির সব কাজ করিয়ে নিত। সৌম্য তার বোনকে সুখবর দিতে এসেছিল। সে খুব তাড়াতাড়ি তার বনুকে তার কাছে নিয়ে যাবে। কিন্তু কি থেকে কি হয়ে গেল, সন্ধ্যার মায়া মায়া মুখটা ভেসে উঠল। যে তার ভাইকে হয়তো নীরবে কত শত অভিযোগ দিত। সৌম্য বোনকে জড়িয়ে নিয়ে নীরবে সান্ত্বনা দিত। কোথায় হারিয়ে গেল তার বনু? ঝাপসা দৃষ্টিজোড়া আকাশের পানে নিবন্ধক রেখে বিড়বিড় করলো, মা, আমার বনু হারিয়ে গেছে মা। তোমার মেয়ে সন্ধ্যাকে আমি আগলে রাখতে পারলাম না। তুমি কেন চলে গেলে মা আমাদের রেখে? আমার বনুর জন্য খুব কষ্ট হয়। ওরা কোথায় রেখেছে আমার বনুকে? ও ঠিক আছে তো মা? সন্ধ্যার পরপর আকাশ বাড়ি ফিরে তার ঘরের দিকে যেতে নিলে আসমনি নাওয়ান শক্ত গলায় বলল, দাঁড়াও আকাশ, কোথায় আসিলা কাল থেকে? মায়ের কথায় আকাশের পা থেমে যায়। আসমানি নাওয়ান শহরের মেয়ে। সাইফুদ্দিন নাওয়ান আসমানি নাওয়ানকে দেখেই পছন্দ করেছিল, এরপর বিয়ে করে এনে। ভদ্রমহিলা আঞ্চলিক ভাষা কথা বলতে অভ্যস্ত। আকাশকে চুপ থাকতে দেখে আকাশের মা আবারও শক্ত গলায় বলে, কি হইল, কথা কইতেছ না কেন? আকাশ সাধারণত মায়ের বেশ বাধ্য সন্তান বলা যায়। মায়ের উপর কথা বলে না, ভয় পায় এমন না। সম্মান ভালোবাসার জায়গা থেকে সে মায়ের সাথে কখনো উঁচু গলায় কথা বলে না। তবে মায়ের কাছে ভীষণ রাগ উঠছে। অতঃপর রাগান্বিত স্বরে বলে, মা, তুমি কি করে পারলে আমার সাথে এরকম একটা কাজ করতে? আশমানি নাও ছেলের ব্যবহারে একটু কষ্ট পেয়েছেন। আকাশ তার সাথে এভাবে কথা বলছে, এজন্য বেশি খারাপ লাগছে। আকাশ কথাটা বলে আকাশ চোখ বুঝলো। সে রাখতে চায় না, অন্তত তোর মাকে রাগ দেখাতে চায় না। কিন্তু তার মা এমন একটা কাজ করেছে, সে চাইলেও শান্ত থাকতে পারছে না। ফোঁস করে শ্বাস ফেলে গলার কিছুটা স্বর নামিয়ে বলে, এভাবে তুমি আমার বিয়ে দিয়ে এই কাজটা ঠিক করছো মা? আমি তোমার সম্মান বাঁচাতে বিয়ে করছি। এবার তুমি আমার সম্মান বাঁচাতে মেয়েটির আর আমার ডিভোর্সের ব্যবস্থা করো মা। আসমানি নেওয়ার ছেলের পানে বিস্ময়ে তাকায়। অবাক হয়ে বলে, তুমি ডিভোর্স চাইতেছো কেন আকাশ? আকাশ এবারও রেগে যায়। কারণ আমি রাহাত আঙ্কেলের মেয়েকে বিয়ে করব। আমাদের ডিল ফাইনাল করা হয়েছে, আর 1 সপ্তাহ পর আমাদের বিয়ে। গতকাল তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। আসমানি নেওয়ান বিস্ময় কণ্ঠে বলে, তুমি কইছিলা তোমার বউ পছন্দ নেই, তাই আমি আমার পছন্দ মতো একটা বউ আনছি তোমার লাইগা। তুমি এমন করতেছো কেন বাবা? আকাশ চোখ বুঝে মাথা দুদিকে নাড়ালো কয়েকবার। এত রাগ লাগছে তার, ইচ্ছে করছে সব কিছু ওলটপালট করে দিতে। শুধু তার মা বলে নিজেকে সামনে নিচ্ছে বারবার। চোখ খুলে তার মায়ের উদ্দেশ্যে চিৎকার করে কিছু শক্ত বাণী ছুড়ে দেয়। করতাম না পছন্দ, এখন করি, হয়েছে? তুমি সবসময় উল্টোপাল্টা কাজ করো, আমি আর বাবা সামলে নেই। কিন্তু এইবার একদম লিমিট ক্রস করে ফেলছো। আমাদের কাজের 12টা বাজিয়ে দিচ্ছ। সবচেয়ে বড় কথা, কার না কার বাড়ি গিয়ে একদল লোভী মানুষদের কবরে পড়ে নিজের ছেলেকে বলির পাঠা বানালে। সৈফুদ্দিন সোফায় বসা ছিল, হাতের খবরের কাগজ ভাঁজ করে আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আকাশ, আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলো না।
আকাশ দুহাত মুষ্টিবদ্ধ করে চোখ বুঝল। সে না চাইতেও হাইপার হয়ে যাচ্ছে। আসমানি নয়ন ছল ছল দৃষ্টিতে ছেলের পানে তাকিয়ে রইল। এরপর স্বামীর পানে চেয়ে বলল, আকাশের আব্বা, তোমার ছেলে এসব কি করতেছে? সৈফুদ্দিন নাওয়ান এগিয়ে এসে তার স্ত্রীর পাশে দাঁড়ালেন। বউকে ভীষণ ভালোবাসেন ভদ্রলোক, কখনো ধমক দেয় না। এই যে এখন তার স্ত্রী উল্টোপাল্টা কাজ করতেছে, সে মনে মনে রেগেছে। তবে তা তার স্ত্রীর উপর ফলাচ্ছে না, বরং ছেলেকে চুপ করে দিলেন। স্ত্রীর উদ্দেশ্যে মৃদু স্বরে বললেন, আকাশ যা বলেছে ঠিক বলেছে, তুমি শান্ত হও। তোমার পক্ষ থেকে আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। সন্ধ্যা রান্নাঘরে দরজায় কোণে দাঁড়িয়ে আছে, রাগান্বিত আকাশের পানে মায়া মায়া চোখে চেয়ে রইল। লোকটিকে সে বিয়ের আগে দেখেনি, তবে স্বামীকে নিয়ে একটুখানি স্বপ্ন দেখছিল। লোকটি কি সুন্দর? সে তো অত সুন্দর না, আবার কত নিখুঁত তার। এমন মেয়ের কপালে দুঃখই মানে। চোখের পাতা ভেদ করে নোনা জল গড়িয়ে পড়ল। গতকাল বিয়ের পর এক মুহূর্তের জন্য সন্ধ্যা ভেবেছিল সে ওই সৎমায়ের নরক থেকে বেরিয়ে একটু সুখের দেখা পাবে, কিন্তু তার কপাল এত ভালো নয়। এটা তো সন্ধ্যার আগে বোঝা উচিত ছিল। মায়ের কথা মনে পড়ল। কতদিন হলো মাকে দেখে না, মায়ের আদর কতদিন হলো পায় না। ভাইয়ের কথা মনে পড়ল। সৌম্য ভাইয়া যে তাকে তার কাছে নিয়ে যেতে চেয়েছিল, তাকে কি নিয়ে যাবে না? এখানে কি আসবে না? সৌম্য ভাইয়া তো জানে না তার বিয়ের কথা। এখানে কি আসবে তার ভাইয়া? চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। খুব করে ভাইকে ডাকছে। আপন বলতে তার একটা ভালোবাসার ভাই ছাড়া আর কেউ নেই। আসমানি নেওয়ান তার স্বামীর কথায় দ্বিগুণ অবাক হলো। কি করবে কি বলবে বুঝে পায় না। আকাশের দিকে তাকিয়ে রেগে বলে, তুমি ওরে মারছিলে কেন? আকাশ বিরক্ত হয়। সে ভেবেছিল যা হওয়ার হয়েছে, মেয়েটির সাথে ঠান্ডা মাথায় কথা বলে মিটমাট করে নেবে, কিন্তু ওই মেয়ের মুখ থেকে একটা শব্দ বের করতে পারেনি। তার মায়ের উদ্দেশ্যে দাঁতে দাঁত চেপে বলে, এরকম বেয়াদব মেয়ে কোথা থেকে তুলে আনছো? একে তো লোভী, সাথে আদবের ছিটেফোঁটা নেই ওর মাঝে। কথাটা শেষ করতে না করতে আসমনি নাওয়ান এগিয়ে গিয়ে আকাশের গায়ের জোরে একটা থাপ্পড় মেরে দেয়। আকাশের মুখে বাম দিক হেলে যায়। আসমানি নাওয়ান অবাক হয়ে বলে, আসমানি? আকাশ চোখ দুটো বুজে মুষ্টিবদ্ধ করে নিয়েছে, রাগে মাথা থেকে পা অবধি জ্বলছে। চোখ খুলে সামনে তাকালে সন্ধ্যাকে চোখে পড়ল। সে রান্নাঘরে কোণে দাঁড়িয়েছে। চোখে চোখ পড়তে সন্ধ্যা তার ভেজা চোখজোড়া মেঝেতে নামিয়ে নেয়। আকাশ শক্ত চোখে তাকায় সন্ধ্যার দিকে। ওই মেয়েটির জন্য সে আজ জীবনে প্রথমবার মায়ের হাতে থাপ্পড় খেয়েছে। ইচ্ছে করছে এই একটা থাপ্পড়ের বদলে ওই মেয়েটাকে জাস্ট খুন করে ফেলতে। মাকে তো কিছু বলল না। রেগে মেগে তার আশেপাশে যতগুলো ফুলদানি ছিল সবগুলো গায়ের জোরে ছুঁড়ে ফেলল। চিৎকার করে বলল, বাবা, তোমার স্ত্রী কাজটা একদম ঠিক করেনি। একটা বাইরের বেয়াদব মেয়ের জন্য আমাকে আঘাত করছে। কথাটা বলে আকাশ হনহন করে বাইরে বেরিয়ে যেতে নিলে আসমানি নাওয়ান ভেজা চোখে চেয়ে বলে, বেয়াদব ওই নয়, বেয়াদব তুমি। একটা অচেনা মেরে মারতে তোমার হাত কাঁপলো না? আকাশ পিছু ফিরে রেগে বলে, না, কাঁপেনি। আরও কয়েকটা থাপ্পড় দিতে পারছি না বলে আফসোস হচ্ছে। একটা কথা উত্তর দেয় না। তুমি তাকে রেখে আমায় বেয়াদব বলছো? কথাটুকু বলে আকাশ আবারও পায়ের গতি বাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আসমানি নাওয়ান ঢোক গেলে বলে, ওই তোমাগো কত কইরা কেমনে কথা কইব, ও তো বোবা। আসমনি নাহরের কথায় আকাশের পা থেমে যায়। পিছু ফিরে বিস্ময়ের দৃষ্টিতে তাকায় তার মায়ের সামনে। সাথে অবাক হয়ে সাইফুদ্দিন নওয়ান। মেয়েটি বোবা মানে? আসমনি নাহর নিজেকে সামলে বলেন, তোমাগো যেহেতু ওরে নিয়ে এতই সমস্যা, আমি তোমাকে ডিভোর্স করবো। এরপর আমি ওরা ভালো ঘরে বিয়ে দিব। সৈফুদ্দিন নওয়ান অবাক হয়ে বলে, মেয়েটির পরিবার নেই? আসমনি নাওয়ান শক্ত গলায়, না নেই। কথাটি বলে আসমনি নাওয়ান উল্টো ঘুরে সন্ধ্যার দিকে এগিয়ে গিয়ে সন্ধ্যার হাত ধরে তার ঘরের পাশের ঘরে নিয়ে যায়। সন্ধ্যা তার শাশুড়ির সাথে পা মেলায়, মাথার আঁচল একটুখানি টেনে দেয়। আকাশ কেমন অদ্ভুত চোখে চেয়ে রইল। সন্ধ্যার চোখে মুখে পানির কণা। একবার পিছু ফিরে তাকালে আকাশের সাথে চোখাচোখি হলে সন্ধ্যা দ্রুত সামনে ফিরে মাথা নিচু করে নেয়। আসমানি নেওয়ান সন্ধ্যাকে নিয়ে যতক্ষণ পর্যন্ত ওই ঘরে প্রবেশ না করে ততক্ষণ আকাশ নির্জীব চোখে চেয়ে রইল। সৈফুদ্দিন নাওয়ানের একই অবস্থা। দুই বাবা ছেলে অবাকের মাত্রা ছড়িয়েছে। সৈফুদ্দিন নাওয়ান বেশ কিছু সময় পর আকাশের উদ্দেশ্যে বলে ওঠে, তুমি চিন্তা করো না, তোমার মাকে আমি সামলে নেব। তুমি ইরাকে বিয়ের প্রিপারেশন নাও। আকাশ কিছু বলল না। সৈফুদ্দিন নাওয়ান ছেলের নীরবতায় আবারও বললেন, আমি কি বলছি বুঝেছো? আকাশ ছোট্ট করে বলে, হুম। কথাটা বলে আকাশ তার ঘরে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে
উপরে উঠতে থাকে। সৈফুদ্দিন নওয়ান পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। আমার ছেলের বউ হবি না? আসমানি নওয়ান মেয়েটির মন খারাপ দেখে ভুরু কুচকে বলে, কি হইলো, মন খারাপ করে নিলি কেন? মেয়েটি হাত দিয়ে ইশারা করে বোঝালো, যার অর্থ, আমি তো তোমাদের মতো কথা বলতে পারি না, আমারে তোমার ছেলে বিয়ে করব? আসমানি নওয়ান মৃদু হেসে মেয়েটি থুতনিতে হাত রেখে বলল, আমার ছানা আমারে খুব ভালোবাসে, আমার কথা ফেলানোর সাহস নেই তার। মেয়েটি আবার হাতের ইশারায় বোঝালো, ভালোবাসবে না তো আমারে? আসমানি নয়ন হেসে বলল, আমার জান্নাতরে ভালো না বসে কী করে থাকে আমিও দেখে নেব। মেয়েটির মুখে হাসি ফুটল। আসমানি নওয়ানকে দু হাতে জড়িয়ে ধরে লজ্জামাখা হাসলো। কয়েকদিন আগে একটি ঘটনা মনে করলো সন্ধ্যা মলিন হাসলো। আসমানি নওয়ানকে সে বেশি দিন হলো চেনে না। তার গ্রামে মাঝে মাঝে দেখা হলো। তার আর ভদ্রমহিলা তার সাথে অনেক কথা বলতো। সন্ধ্যা ইশারায় বলে আসমানি নওয়ান, ও সব বুঝে যেত। প্রায় 2 মাস আগে দেখা হলে তার ছেলের সাথে বিয়ের কথা বলল। সন্ধ্যা প্রথমে বিব্রত বোধ করলেও ধীরে ধীরে আসমানি নেওয়ানের কথায় সন্ধ্যা বেশ প্রভাবিত হয়। আকাশকে না দেখেও ভাবতো আসমানি নেওয়ান তার ছেলের তার স্বামীর হবে। কিন্তু গতকাল হঠাৎ তাদের বাড়িতে আসমনি নাওয়ানকে দেখে সন্ধ্যা অনেক অবাক হয়েছিল। আর অবাক হয়েছিল যখন শুনেছিল তখনই তার বিয়ে এনার ছেলের সাথে। সন্ধ্যা আগের থেকে আসমনি নাওয়ানের ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখত, এখানে দ্বিমত করেনি। তবে আসমনি নাওয়ানের কথা শুনে সে ভাবতো এনার ছেলেও তাকে বউ হিসেবে মানবে, কিন্তু তার ধারণা ভুল। আসমনি নাওয়ান সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কি ভাবতেছিস? সন্ধ্যা বেশ কিছু সময় চুপ থেকে ইশারায় বোঝায় আসমনি নাওয়ান তাকে কিভাবে চেনে। আসমনি নাওয়ান বেশ কিছুক্ষণ চুপ থাকলে এরপর মৃদু স্বরে বলে, তোমার মা আর আমি এক লগে পড়তাম। বিয়ের পর তেমনভাবে যোগাযোগ আসছিল না। এরপর হঠাৎ একদিন খবর পাই তোর মা মারা গেছে। তুই তখন ছোট হয়েছিলি, এরপর ভুলে গেছিলাম। পরে তোর ব্যাপারে গ্রামের একজনের কাছে গল্প শুনে বুঝলাম তুই ভালো নেই। তখন থেকে তোরে আমার কাছে আনতে চাইতাম, কারণ ছাড়া আনতে পারবো না, তাই আমার পোলার বউ করে আনতে চেয়েছিলাম। একটু থেমে বলে, মন খারাপ করিস না, আমি তোরা আরও ভালো জায়গায় বিয়ে দিব। কারো কথা ভাববি না, তোর কেউ নেই, আমি আছি। তোর বাপ নাই তো নাই, ভাইটা থাইকেও নেই, সবগুলো স্বার্থপর। সন্ধ্যা ইশারায় বলতে চাইল তার ভাই অনেক ভালো। আসমানের নাম বাদশাদের মৃদু হেসে বলে, কিছুই বোঝাইতে হবে না, এখন কিছু খাবি আর এখন থেকে এই ঘরে থাকবি। সন্ধ্যা মাথা নেড়ে আচ্ছা বোঝায়। পরদিন সকালে আকাশ অ্যাশ কালারের স্যুট প্যান্ট পরে সাথে সিলভার কালারের চেন ঘড়ি, চুলগুলো ভালোভাবে সেট করে নেয়, মাঝারি সাইজের ঘন কালো দাড়ি ভালোভাবে গুছিয়ে নেয়। এরপর আকাশ সিঁড়ি বেয়ে নেমে আসে। সৈফুদ্দিন নাওয়ান টেবিলে বসে নাস্তা করছিল। আকাশ দেখলো তার বাবাকে, পাশেই মাই দাঁড়ানো। সে কিছু বলল না। গটগট পায়ে বেরিয়ে যেতে নিলে আসমনি নাওয়ান বলে ওঠে, খেয়ে যাও। আকাশ ছোট্ট করে বলে, ক্ষুধা নেই। আসমনি নাওয়ানের চোখ ভরে ওঠে। এত বাধ্য ছেলে হঠাৎ এরকম ব্যবহার করলে মেনে নেয় যায়? সৈফুদ্দিন নাওয়ান মৃদুস্বরে বলে, আকাশ খেয়ে যাও। আকাশ শুনল না কারো কথা, গটগট পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা মা দুজনে হতাশার শ্বাস ফেলে। সৈফুদ্দিন নাওয়ান স্ত্রীর পানে চেয়ে বলল, মন খারাপ করো না আসমনি, তোমার ছেলে তো তোমার মতোই একটু একটু তেরা আছে, মানিয়ে নাও। আসমনি আর রেগে তাকায় স্বামীর দিকে। ভদ্রলোক ইঞ্জেকশন ফেস বানি বলে, তেরামি একটা মহৎ গুণ আসমনি, জানো, এই জন্য আমি তোমাকে এত পছন্দ করি। আসমনি কিছু নাওয়ান কিছু বললে না। আকাশ একটা রেস্টুরেন্টে পৌঁছে আছে, এক কাপ ব্ল্যাক কফি অর্ডার করলো। ফোনে কিছু করছে, সাথে কফিতে একটু পরপর চুমু দিচ্ছে। কিছুক্ষণ পর দুটো মেয়ে এসে দাঁড়ায় আকাশের সামনে। ইরা আকাশকে সালাম দেয়, আসসালামু আলাইকুম আকাশ ভাইয়া। আকাশ মাথা নিচু করে সালামের উত্তর দেয়। ইরা আকাশের সম্মুখ বরাবর একটি চেয়ার টেনে বসে। ইরার কাজিন ইতি হা করে আকাশের দিকে চেয়ে আছে। যদিও আকাশের মাথাটা অনেকটা নিচু, তবু যেটুকু দেখা যাচ্ছে এতেই মেয়েটা অবাক হয়ে চেয়েছে। ইরা ইতির কাণ্ডে বিরক্ত হয়, টেনে তার পাশের চেয়ারে বসিয়ে দেয়। চোখ গরম করে তাকায়। ইতে আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে ইরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, পাখি, তোর পা ধোয়া পানি খাবো। তুই এই বিয়ে ভাঙার সাথে সাথে আমার সাথে সেট করিয়ে দেবন। ইরার মেজাজ খারাপ হয়, সামনে আকাশে বসে, এই জন্য কিছু বলতে পারছে না, নয়তো এ চুল ছিঁড়ে এসব কাজকর্ম ছেড়ে দিত। আকাশ গম্ভীর করে বলে, আমার কাজ আছে, যা বলার ফাঁস বলো। ইরা ঢোক গিলল। সে অনেক কষ্টে তার বাবার ফোন থেকে আকাশের নাম্বার সংগ্রহ করেছিল। অনেক রিকোয়েস্ট করে আকাশকে দেখা করতে বলে আকাশ এই লোকেশন পাঠিয়ে দিয়েছে। ইরা ভয়ে ভয়ে বলে, ভাইয়া, আপনাকে বিয়ে করতে চাই না। আকাশ ফোনে
দৃষ্টি ফোনে নিবন্ধ। কফির কাপে চুমুক দিয়ে মৃদুস্বর বলে, ওকে। ইরা অবাক হয়ে যায়। আকাশ এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল কেন? পাশ থেকে ইতি আওয়াজ করে বলে, আরে কেয়া বাঁধে। ইরা ইতির হাত টেনে ধরে। আকাশ বিরক্ত চোখে তাকায় ইতির পানে, বিড়বিড় করে বলে, রাবিশ। কথাটা বলে আবারও ফোনে মগ্ন হয়। ইরা প্রচণ্ড বিরক্তই হয় ইতির কাজে। নিজেকে সামলে আকাশের উদ্দেশ্য বলে, ভাইয়া, আমাদের বিয়েটা কি তাহলে হচ্ছে না? আকাশ কিছু বলে না। ইরা আকাশের পুরো খানিকটা বিরক্ত হয়। ঠিক কথা বলে না, কি অদ্ভুত। আবার ভাবলো, অপরিচিত একটা ছেলে যেটুকু বলেছে এটাই অনেক। সৌম্য তার বন্ধু হয়েও তার সাথে ঠিক করে কথা বলে না। ইতি ইরার পাশ থেকে উঠে গিয়ে আকাশের পাশে চেয়ারে আকাশের দিকে আরেকটু টেনে নিয়ে বসে। আকাশ ব্যাপারটা খেয়াল করতে চরম বিরক্ত নিয়ে বাঁদিকে একটু ঘাড় ঘোরে। কিছু বলল না। সাথে সাথে রেগে যাওয়ার অভ্যাস তার নেই। প্রথমে ঠান্ডা থাকে, এরপর অপছন্দের কাজ বারবার রিপিট হলে তখন আকাশের রাগ আর নিয়ন্ত্রণে থাকে না। আকাশ তার সিট থেকে উঠে পড়ে, তার ডান পাশের চেয়ারে বসে পড়ে। এরপর আবারও ফোনে মগ্ন হয়। ইতির মন খারাপ হয়। ইরার দিকে তাকালে দেখলো ইরা কি যেন ধ্যান করছে। ইতি আকাশকে কফি খেতে দেখে মৃদু স্বরে বলে, বলছি আমাদের জন্য এক কাপ কফি অর্ডার করুন। আকাশ কিছু বলল না, কপালে বিরক্তির ভাঁজ। ইতি আবারও আকাশের পাশের সিটে বসে। তার ভাবনা এমন যে আকাশকে আজকেই পটিয়ে আকাশের কোলে উঠে বসে থাকবে। আকাশ ঘাড় ফিরিয়ে শক্ত চোখে তাকায়। ইতির মুখটা ছোট করে বলে, আপনি তো ইরা আপুকে বিয়ে করবেন না, তাহলে আমাকে করুন। আমার আপনাকে হেব্বি লাগছে। আকাশের রাগ তরতর করে বেড়ে যায়। ইরার ধ্যান ভাঙে। ইতিকে আকাশের পাশে দেখে চোখ বড় বড় হয়ে যায়, কপাল চাপড়ায়। এর বয়স 20 পার হতে চলল, অথচ এসব স্বভাব গেল না। আকাশ এবারও নিজেকে সামনে নিতে চাইল। ফোঁস করে শ্বাস ফেলে আবারও সোজা হয়ে বসে। ইতে আকাশের মুখ ফিরিয়ে নেওয়া দেখে মুখ ফোলায়। এই লোকটা এত ভাব কেন? সুন্দর বলে, ফর্সা বলে? আরও ফর্সা, কত ফর্সা ছেলে আছে, এত ভাব দেখায় না। কিন্তু ইতি আকাশের দিকে ভালো লাগলো। দাড়িগুলো কি সুন্দর সুন্দর। মেয়েটি তার স্বভাব সুলভ। দু হাতে আকাশের হাত সাপটে ধরে বলে, আমাকে অ্যাকসেপ্ট করে নিন প্লিজ। মেয়ে হয়ে আপনাকে প্রপোজ করছি, প্লিজ ফিরিয়ে দিবেন না। আমার বাবা ও ইরা আপুদের মতো আপনাদের মতো বড়লোক। আকাশের ধৈর্যের ভাত শেষ। তাকে এই মেয়ে টাচ করছে কোন সাহসে বুঝে পায় না। ইরা চোখ বড় বড় করে চেয়ে আছে। একে সাথে আনা মস্ত ভুল হয়ে গেছে। মৃদুস্বর বলে, ইতি কি করছিস? ইতি ইরার কথা পাত্তা দিল না। আকাশের হাতও ছাড়লো না। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, হাত ছাড়ো। ইতি একটু ভয় পেলেও ছাড়লো না। তার ধারণা আকাশ ঠিক পটে যাবে। সে কি কম সুন্দরী নাকি? কি সুন্দর করে সেজে এসেছে। কিন্তু আকাশ আর সহ্য হলো না। একে তো বারবার পাশে এসে বসলে আকাশ নিজেকে সামলে নিয়েছিল, কিন্তু এখন সব লিমিট ক্রস করে ফেলেছে মেয়েটি। আকাশ ঝট করে তার হাত ছাড়িয়ে নিয়ে ইতির গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। বেচারি বুঝতে পারেনি চোখের পলকে কী থেকে কী হয়ে গেল। ইতি হুমড়ি খেয়ে চেয়ার থেকে পড়ে গিয়েও পড়ে না। ইরা হতভম্ব চোখে চেয়ে আছে। আকাশ রাত খাওয়া কফিটুকু রেখে ফোন পকেটে রেখে হনন করে বেরিয়ে যায় রেস্টুরেন্টে থেকে। যাওয়ার আগে গম্ভীর করে বলে, মিস ইরা, বিয়ে হবে না। ইরা আকাশের কথা শুনে খুশি হবে নাকি তার কাজিনে এমন থাপ্পড় দেখে দুঃখ পাবে বুঝলো না। আশেপাশে অনেকেই অদ্ভুত চোখে চেয়ে আছে। ইরা বিব্রত বোধ লাগে। কী করবে? এই ইতিটা এমন কেন? এর আগে তার অন্য অন্য কাজিনদের সাথে গিয়েও এমন করতো। একটা থাপ্পড় খাওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি। এই প্রথম। ঠিক আছে, এর শিক্ষা হওয়া উচিত। সে তার জায়গা থেকে উঠে চলে যাবে। বাড়ি যাবে না, কি এখানেই শুয়ে থাকবে? ইতি রেগে তাকায় ইরার দিকে। কিছু না বলে ধূপধাপ পা ফেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ইরার একটুও খারাপ লাগলো, আবার ভালো লাগলো না। বিয়ে হবে না ভেবে ব্যাগ থেকে ফোন বের করে দ্রুত সৌম্যর নাম্বারে কল করলে ফোন রিং হয়, কিন্তু রিসিভ হয় না। ইরা হতাশ হয়ে সেও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। আকাশ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তার গাড়ির দিকে এগিয়ে গেলে হঠাৎ অনিকা আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশ দাঁড়িয়ে যায়, সাথে বিরক্ত চোখে তাকায়। অনিকা হেসে বলে, তুই রেস্টুরেন্টে ডেট করলি নাকি? আকাশ মৃদু স্বরে বলে, করলাম। অনিকার দৃষ্টি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসা ইরার দিকে পড়লে অবাক হয়। আরে ইরা এখানে? বিয়ের আগে এত ঘন ঘন মিট আপ করলে ভুলভাল কিছু হয়ে যেতে পারে। আকাশ বিরক্ত হলো। অনিকা পাশ কাটিয়ে তার গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। অনিকা কিছু বলল না, ব্যাপারটা বুঝলো না। ইরা আর আকাশ রেস্টুরেন্টে কেন? আকাশ তো এমন বান্ধনায় কাহিনী কি? বেচারি ভাবনায় ব্যস্ত। দাঁড়াও। ইরা আর ইতি মাত্র পা বাড়িয়েছে ঘরে যাওয়ার জন্য। কয়েক পা এগোতেই ইরার বাবা ইস্তিয়াক আহমেদ শক্ত কণ্ঠে দুজনের পা থেমে দেয়। ইতি ভীত চোখে
তাকায় তার মামার দিকে। ইরা ঢোক গিলল। ইশতিয়াক আহমেদ এগিয়ে এসে ইরার সামনে দাঁড়িয়ে শক্ত বলায় বলে, কোথায় গিয়েছিলে? ইরা আমতা আমতা করে বলে, ইতিকে নিয়ে রেস্টুরেন্টে। ইশতিয়াক আহমেদ দাঁতে দাঁত চেপে বলে, খেতে গিয়েছিলে নাকি বিয়ে ভাঙতে? ইরা নিজেকে শক্ত করলো, অতঃপর দৃঢ়কণ্ঠে বলল, আমি এখন বিয়ে করতে চাই না। কথাটা বলতে না বলতে ইশতিয়াক আহমেদ ইরার গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। ইরা পড়ে যেতে নিলে ইতি দ্রুত আগলে নেয়। রেস্টুরেন্টে এক অপরিচিত ছেলের হাতে থাপ্পড় খেয়ে বেচারির গালের ব্যথা আর অপমানটুকু এখনো ভুলতে পারেনি। এর মধ্যে আবার মামার হাতে তার মামাতো বোনের থাপ্পড়। ইরার মা এগিয়ে এসে বললে, ইরার বাবা কী করছো? ইশতিয়াক আহমেদ চিৎকার করে বলে ওঠে, ওর পা এত লম্বা হয়েছে কেন? ও কোন সাহসে বিয়ে ক্যান্সেল করতে বলছে আকাশকে? ইরা চোখের কোণে পানি, তবে নিজেকে শক্ত রাখলো। তার বাবার দিকে ভেজা চেয়ে বলল, আমি করব না বিয়ে। আমায় কেন জোর করছেন? দয়া করে এসব বন্ধ করুন। ইশতিয়াক আহমেদ রেগে আরেকটি থাপ্পড় মারতে নিলে ইরা মা মেয়েকে আগলে নেয়। এত বড় মেয়ের গায়ে হাত তুলছে কেন? ইশতিয়াক আহমেদ রেগে বলে, ও বড় হয়েছে, এটা ওকে বোঝাও। 25 বছর পেরোতে চললো, অথচ তোমার মেয়ে বিয়ে ভেঙে ঘরে বসে থাকছে। এসব আমি মানব না। আকাশের সাথে ওর বিয়ে হবে। ইরা ভাঙা গলায় বলে, আমি কোনো আকাশ পাতালকে বিয়ে করব না। তোমার ব্যবসায় উন্নতির জন্য আমায় কেন বলির পাঠা বানাচ্ছ? স্ত্রীকে আমার দাঁতে দাঁত চেপে বলে, আমি কোনো গাঁজাখোরকে ধরে আনিনি। আকাশ যথেষ্ট ভদ্র ছেলে, বিয়ের প্রিপারেশন নাও। কথাটা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরার চোখ থেকে পানি পড়ে। তার মাকে জড়িয়ে ধরে, মা আমি বিয়ে করবো না, প্লিজ বাবাকে বোঝাও। ভদ্রমহিলা হতাশ চোখে চেয়ে রইল। তিনি মাছ নদীর মাঝে। তার স্বামীকে যেমন কিছু বলতে পারে না, তেমনই মেয়ের জন্য মন কাঁদে। ইরা বেশ অনেকক্ষণ ধরে ঘরে বসে একা একা নীরবে চোখের জল ফেলছে। এরপর রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। বাবা বাসায় নেই, থাকলে হয়তো তাকে আর বেরোতে দিত না। ঢাকা ভার্সিটির কার্জন হল চত্বরে রিক্সা থামে ইরা। গাড়ি দিয়ে সবসময় চলাচল করে, তবে সুযোগ পেলে রিক্সায় ওঠার লোভ সামলাতে পারে না ইরা। আশেপাশে তাকে কাউকে খুঁজতে খুঁজতে এগিয়ে যায় সামনের দিকে। মাঠের এক কোণে সৌম্যকে দেখে ইরা এক প্রকার দৌড়ে যায় সৌম্যর দিকে। সৌম্যর পাশে গিয়ে ইরা বসে, কিন্তু সৌম্য ইরার দিকে খেয়াল হলো না। ইরা মন খারাপ করে বলল, সৌম্য তুমি আমার কল রিসিভ করছিলি না কেন? আমি ভাবলাম তুই টিউশনে। সৌম্য কিছু বলল না, যেন শুনতেই পাইনি। ইরা সৌম্যকে টাচ করতে গিয়ে হাত গুটিয়ে নেয়। সৌম্য এসব পছন্দ করে না। আগের চেয়ে আর একটু জোরে বলে, সৌম্য তোর কী হয়েছে? সৌম্য হঠাৎ ঝাঁকি দিয়ে ওঠে। ইরা অবাক হয়ে বলে, সৌম্য আমি। সৌম্য ইরাকে একবার দেখে চোখ সরিয়ে নিতে নিল, আর একবার তাকালো। আবার 1 সেকেন্ডের মাঝে চোখ সরিয়ে নিল, দীর্ঘশ্বাস ফেলল। ফর্সা গালে 5 আঙুলের দাগ স্পষ্ট। সৌম্য মাথা নিচু করে গম্ভীর স্বরে বলল, কে মেরেছে তোকে? ইরা ছোট করে বলল, বাবা। সৌম্য তাকালো না ইরার দিকে। সে জানে ইরা কেন তার বাবার হাতে মায়ের খেয়েছে, এটা নতুন নয়। সৌম্য আজ সকালে গ্রাম থেকে শহরে এসেছে, ভালো লাগছে না কিছু। মনটার জন্য মন খারাপ। কোথায় আছে কে কে জানে, কেমনই বা আছে। ইরা আবারও বলে, সৌম্য তোর কি হয়েছে? তুই কি কিছু নিয়ে চিন্তিত? সৌম্য ইরার দিকে একবার তাকালো, এরপর বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরার চোখের কোণে পানি। সৌম্য জানে এই জমানো পানির পিছনে কারণ। মেয়েটি যথাসাধ্য নিজেকে সামনে নেয়, কিন্তু পারে না হয়তো। উল্টো দিকে এগিয়ে যেতে নিলে ইরা দ্রুত সৌম্যর হাত ধরে। তোর কি হয়েছে সৌম্য? আমাকে বললে কি হয়? সৌম্য দ্রুত পিছু ফিরে অবাক হয়ে তাকায়, ঢোক গিলে নিজেকে সামনে। এরপর বলে, শক্ত গলায় বলে, হাত ছাড়ি ইরা। ইরা সাথে সাথে সৌম্যর হাত ছেড়ে দেয়, মাথা নিচু করে বলে, সরি। সৌম্য উল্টো ঘুরে এগিয়ে যেতে নিলে, আমার জন্য ভাবনার ইতি টেনে নেই ইরা। তোর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। ইরা ছলছল দৃষ্টিতে সৌম্যর গমন পথে চেয়ে রইল। বিড়বিড় করে বলে, তোর জন্য ভাবনার সূচনার পথটা জানতাম, কিন্তু ভাবনার ইতি ঘটানোর পথটা তো জানি না সৌম্য। আকাশ অফিস শেষে বাড়ি ফেরার পথে অনিকার সাথে আবারও দেখা হয়। অনিকা আকাশের গাড়িতে উঠে আকাশের বাড়ি এসে অনেকদিন হলো সে আকাশের মায়ের সাথে দেখা হয় না, সেজন্য মূলত এসেছে। এখন আকাশদের বাড়ির দরজার সামনে আকাশের পাশে দাঁড়িয়ে আছে অনিকা। আকাশ নিজে বেশ কয়েকবার বেল চাপলো। আকাশ চুপচাপ পাশে দাঁড়িয়েছে। কিছুক্ষণের মাঝে ওপাশ থেকে দরজা খুলে দেয় সন্ধ্যা। সন্ধ্যাকে দেখে অনেকে ভরু কুচকায়। মেয়েটা কি ঠিক চিনল না। সন্ধ্যা একবার অনিকার দিকে তাকায়, আর একবার আকাশের দিকে। আকাশ গম্ভীর চোখে চেয়ে আছে সন্ধ্যার পানে। সন্ধ্যার ডান দিকে সরে দাঁড়িয়ে দুজনকে সাইড দিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। সন্ধ্যার খুব মন খারাপ হলো। লোকটি যাকে বিয়ে করতে চেয়েছিল সেই মেয়েটাই কি সে? অবশ্য হতেই পারে। আকাশের পাশে দাঁড়ানো মেয়েটি কি সুন্দর, গায়ের রং কত ফর্সা। সন্ধ্যার ভাবনার মাঝে অনিকা আর আকাশ ভেতরে চলে এলো। আসমানি
দেখে এগিয়ে এলো। আন্টি কেমন আছো?" আশমারি নাওয়ান অনিকার গালে হাত দিয়ে হেসে বলল, "ভালো মা, তুমি ভালো আছো?" অনিকা হেসে তার কথার জবাব দেয়। আকাশের মায়ের সাথে কথা বলতে তার বেশ ভালো লাগে। কোনো রকমে তার কথা বলে। সন্ধ্যায় ডাইনিং টেবিলে পাশে মেঝেতে বসে আছে। তার কোলের উপর প্লেটে পান্তা সাথে পেঁয়াজ মরিচ দিয়ে খাচ্ছিল। অনেক গরম পড়েছে। মেয়েটি নিজেই আশমারি নেওয়ানের কাছে চেয়ে নিয়েছে এই খাবার। আগে শীতকালে কষ্ট পেয়ে কত খেয়েছে, তবে এখন গরমকালে শান্তির কারণ। সন্ধ্যার খাওয়ার মাঝে হঠাৎই সামনে চোখ পড়লে দেখলো তার সামনে দুটো পা। সন্ধ্যা দ্রুত মাথা নিচু করে নেয়। আকাশ দুহাত প্যান্টের পকেটে গুজে রেখে গম্ভীর মুখে চেয়ে আছে সন্ধ্যার পানে। সন্ধ্যা ঢোক গেল। সে তো আড়ালে বসে খাচ্ছিল। লোকটি টের পেয়ে গেল কিভাবে? সন্ধ্যা কি করবে বুঝতে পারে না। মাথা নিচু করে মুখের খাবারটুকু গিলে নেয়। বেশ কিছুক্ষণ পর যখন দেখলো তার সামনে থেকে পা দুটো সরছে না, সন্ধ্যা ঢোক গেল। আবার তাকে মারবে নাকি? সন্ধ্যার ভাবনার মাঝে আকাশ ভরাট কণ্ঠে বলল, "এটা খাওয়ার জায়গা নয়।" অন্তর্দহন প্রথম পর্ব। অবরুদ্ধ নিষেধের যে কটা পর্ব আছে চলে আসবে, আর অন্তর্দহন শুরু করলাম, শেষ করে দিব। আমি জানি আমার ভিউ হয় না, আমি গল্পগুলো আমার পড়তে ভালো লাগে। আর দ্যাটস ইট।